মায়াপুরের আগের ভিডিওতে তোমাদের ইসকন ঘুরে দেখিয়েছি, বলেছি তার ইতিহাসও, আর দোল পূর্ণিমা এই ইসকন কতটা সুন্দর তাও তোমাদের দেখিয়েছি। আজ তোমাদের ঘুরে দেখাবো মায়াপুরের বেশ কিছু দর্শনীয় স্থান, তার সাথে বলবো মায়াপুর সৃষ্টির ইতিহাস। মায়াপুর সত্যিই কি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তাও বলবো। ঘুরে দেখাবো মায়াপুরের শেষ প্রান্তে থাকা প্রাচীন বাংলার রাজাদের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ। বাংলায় সেন রাজাদের পরাস্ত করার পর নবদ্বীপের মতো মায়াপুরেও শুরু হয়েছিল মুসলিম শাসন, কিন্তু পরবর্তীকালে বহু হিন্দু দার্শনিক ও বৈষ্ণব সাধক হিন্দুদের অস্তিত্ব রক্ষা করার জন্য গড়ে তুলেছিলেন হিন্দু মন্দির। তাই এখানকার ইতিহাসে প্রত্যেক পদে পদে উঠে এসেছে হিন্দু মুসলমানের গল্প। ইতিহাসকে তোমাদের সামনে তুলে ধরা আমার কাজ, তার ঠিক ভুল প্রমাণ করার মতো সাহস আমার নেই। তাই কারো যদি আমার কোনো বক্তব্য ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ঝটপট শুরু করে দিই আজকের ভিডিও। আমি সৌম্য, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু পরিব্রাজকের গল্প। গুড মর্নিং ফ্রম মায়াপুর। আজ 4 মার্চ বুধবার। ঘড়িতে সময় বলছে সকাল 9টা। কাল সারাদিন তো মায়াপুর ছিলাম। আজকেও আমাদের অ্যাকচুয়ালি রুম নেওয়া আছে মায়াপুরে। তো মায়াপুর কালকে মোটামুটি ঘুরেছিলাম, মেনলি ইসকন চত্বরটাই পুরোটা ঘুরেছি। বিভিন্ন রকম অনুষ্ঠান, বিভিন্ন রকম মেলা, সেগুলো দেখেছি, তোমাদেরকেও দেখিয়েছি। বাকি এখানে অনেকগুলো ঘোরার জায়গা আছে মায়াপুরে, সেগুলো তো ঘোরা হয়নি। তো এখন বেরোবো, মায়াপুরের ওই স্পটগুলো একটু ঘুরে নেব যে কটা আছে। বাকি আমাদের এই যে লজ আমরা যাতে ছিলাম, সিংহ গেস্ট হাউস, তার রিভিউ বেশ ভালো। রুম ভালো, রুম কোয়ালিটি বলো, রুমের সমস্ত অ্যামিনিটিস, স্টাফদের বিহেভিয়ার, সার্ভিস সমস্ত কিছুই ভালো। তো এর ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা আসলে এখানে ট্রাই করতে পারো। বাট মন্দির চত্বর থেকে একটু দূরে, সেটা তোমাদের কালকেই বলেছি, মন্দির চত্বর থেকে একটু দূরে। তো বাকি অসুবিধা হবে না, মন্দির পায়ে হেঁটে যাওয়াই যায়, মিনিট 10 লাগে পায়ে হেঁটে যেতে, বয়স্ক হলে মিনিট 15 লাগবে। আর বাকি ভেতরের তো একটা রাস্তা আছে, সেটাও তোমাদেরকে কালকে দেখিয়েছি, একদম গাছপালা, মাঠ, আম বাগানের ভেতর দিয়ে যাওয়ার রাস্তা। তো এই হচ্ছে মায়াপুরের এক্সপিরিয়েন্স। দুদিনের প্রোগ্রাম নবদ্বীপ আর মায়াপুর দোল উপলক্ষে। বাকি চলো যাওয়া যাক, কী কী স্পট ঘুরছি না ঘুরছি সেগুলো তোমাদেরকে একবার দেখাই। আমাদের হোটেল থেকে বেরিয়ে পায়ে হাঁটা পথেই পড়ে শিবডোবা মন্দির। কথিত আছে প্রাচীনকালে এই মন্দিরের ধার দিয়েই নাকি গঙ্গা প্রবাহিত হতো। গঙ্গার ভাঙনের ফলে এই জায়গা প্লাবিত হয় আর শিব মন্দিরটি ডুবে যায়। পরবর্তীকালে গঙ্গা তার গতিপথ বদল করলে এই জায়গায় নতুন করে একটি শিব মন্দির তৈরি করা হয়। প্রাচীনকালে যে শিব মূর্তিটি এখানে ছিল তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় চৈতন্যদেবের জন্মস্থানের ঠিক পিছন দিকে। তাকে সবাই গোপেশ্বর শিব বা বৃদ্ধ শিব বলে। আনুমানিক 500 বছর আগে ভগবান শিব নাকি চৈতন্য মহাপ্রভুর দর্শনে এসে তার দেখা না পাওয়ায় কঠোর তপস্যায় বসেছিলেন আর প্রতিদিন চোখের জল ফেলতেন। সেই অশ্রু জলের কারণেই নাকি এই জায়গা প্লাবিত হয়েছিল আর শিব মন্দিরটি ডুবে গেছিল। তখন থেকে এই জায়গার নাম হয় শিবডোবা। এই শিব মন্দিরটির ঠিক পিছন দিকেই রয়েছে শ্রীমৎ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজের মন্দির বা শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ। তোমাদের জন্য রইল মায়াপুরের সব টুরিস্ট স্পট আর তা ঘুরে দেখার খরচের একটা আইডিয়া। এবার একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখতে। প্রথমে এসে পড়লাম মায়াপুর গৌড়ীয় শ্রমণ আশ্রমে। এটাকে সবাই রাধা মদনমোহন মন্দিরও বলে। গেট দিয়ে প্রবেশ করলে ডান দিকে আছে ভক্তি কুসুম গ্রন্থালয় আর বাঁ দিকে আছে বৃন্দা মহারানীর মূর্তি। গৌড়ীয় বৈষ্ণব মতে বৃন্দা মহারানী হলো তুলসী দেবীর অপর নাম। তিনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একজন ভক্ত ও নিত্য সেবিকা। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী বা বৃন্দাবনের রানীও বটে। এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ। তিনি ছিলেন বৈষ্ণব সাধক ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর শিষ্য। এই আশ্রমকে তিনি মহাপ্রভুর শিক্ষার একটি উপাসনা ও সাধনার স্থান করে তুলেছিলেন। মন্দিরের ভেতরে রয়েছে মহাপ্রভু ও রাধা মদন মোহনের মূর্তি। এছাড়াও এই আশ্রমে আছে তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা। আমাদের পরবর্তী গন্তব্য চৈতন্য মহাপ্রভু জন্মস্থান।
মহাপ্রভুর এই জন্মস্থান ঘিরে মানুষের মনে বহু প্রশ্ন, বহু বিতর্ক তৈরি হয়েছে দিনের পর দিন। নবদ্বীপেও তোমাদের দেখিয়েছিলাম মহাপ্রভুর জন্মস্থান, যদিও সেই জায়গা নিয়েও বিতর্ক কিছু কম নয়। মূল মন্দিরের ভেতরে ঢুকলে বাঁদিকে আছে সখীচরণ দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির। তিনি কর্মজীবনে একজন বড় ব্যবসায়ী হলেও পরবর্তীতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের একনিষ্ঠ ভক্ত ও বৈষ্ণব সাধক হয়ে উঠেছিলেন এবং চৈতন্য মঠ নির্মাণের একজন কাণ্ডারিও বলা যায়। মন্দিরের ডান দিকে আছে ভক্তি বিনোদ ঠাকুরের সমাধি মন্দির। এক মুসলিম অধ্যুষিত অঞ্চল মিয়াপুরকে আজকের মায়াপুর করে তোলা এবং চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নির্মাণ করা সবটাই তাঁর কৃতিত্ব। ভক্তি বিনোদ ঠাকুরের ভালো নাম কেদারনাথ দত্ত। তার জন্ম 2রা সেপ্টেম্বর 1838 সালে নদিয়ার বীরনগর গ্রামে। তৎকালীন ব্রিটিশ আমলের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর ছিলেন তিনি, আর তার সাথে ছিল বৈষ্ণব শাস্ত্রের অগাধ পাণ্ডিত্য। এই বৈষ্ণব ধর্মে দীক্ষা নেওয়ার জন্য তিনি গেছিলেন নবদ্বীপের গোসাইদের কাছে, কিন্তু তিনি কায়স্থ হওয়ায় গোসাইরা তাকে দীক্ষা দেয়নি। পরে তিনি বিপিন বিহারী গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন এবং সেখান থেকেই তিনি ভক্তি বিনোদ উপাধি পান। এরপর তিনি নবদ্বীপের অপর পারে অর্থাৎ অন্তর্দ্বীপের মিয়াপুর নামক একটা মুসলিম অধ্যুষিত অঞ্চল কিনে ফেলেন। এই মিয়াপুর ছিল চাঁদ কাজীর সমাধিস্থল এবং দরিদ্র মুসলিম মৎস্যজীবীদের বাস। যেহেতু কেদারনাথ দত্ত ছিলেন ব্রিটিশদের কাছের লোক আর প্রভাবশালী, তাই মিয়াপুর কিনে তার নাম বদলে করে দিলেন মায়াপুর। এই গেল মায়াপুর সৃষ্টির ইতিহাস। কিন্তু চৈতন্যদেবের জন্মস্থান কিভাবে হলো এখানে? ভক্তি বিনোদ ঠাকুর নিজে বলেছিলেন সে সময় প্রায় প্রত্যেক রাত্রে এই মায়াপুরে বল্লাল দিঘির কাছে এক উজ্জ্বল আলো তিনি দেখতে পেতেন। চৈতন্যদেবের স্বপ্নাদেশে তিনি সেই জায়গায় একদিন পরিক্রমা করেন এবং দেখেন একটি তালগাছ আর একটি বড় অট্টালিকা আছে সেই জায়গায়। তিনি এরপর আবারও প্রভুর স্বপ্নাদেশ পেয়ে সেই জায়গায় তৈরি করলেন যোগপীঠ শ্রীমন্দির, আর এই জায়গাকে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে চিহ্নিত করলেন। ইতিহাস বলছে এই জায়গা বা এই জন্মস্থানের আদৌ কোনো সত্যতা নেই, বরং ভক্তি বিনোদ ঠাকুর নবদ্বীপের গোসাইদের কাছে দীক্ষা না পাওয়ার জন্য জেদ এবং প্রতিশোধের জেরে এই মায়াপুর তৈরি করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানকে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। যে নিম গাছের তলায় চৈতন্যদেবের জন্ম হয়েছিল তা এখানে আছে, আছে তার পাদুকা জোড়া এবং জগন্নাথ মিশ্র ও শচী দেবীর যে ঘর তাও এখানে আছে। এই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের পাশেই রয়েছে ক্ষেত্রপাল শিব আর গোপেশ্বর শিব মন্দির। এই সেই গোপেশ্বর শিব বা বৃদ্ধ শিব যার কথা তোমাদেরকে বলেছি শিবডোবা মন্দির ঘুরে দেখানোর সময়। গঙ্গার ভাঙনের ফলে জলের তলায় যে শিব মূর্তিটি ডুবে গেছিল তাকেই পরে স্থানান্তরিত করে এই জায়গায় রাখা হয়েছে। মহাপ্রভু জন্মস্থানের পিছনে রয়েছে গৌর গদাধর ও লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির। ভক্তি বিনোদ ঠাকুর 23শে জুন 1914 সালে মারা যাওয়ার পর তার উত্তরসূরি তার পঞ্চম পুত্র বিমলা প্রসাদ দত্ত, যার পরবর্তী নাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, এই মন্দিরের বাকি কাজ শেষ করেছিলেন। এছাড়াও এই মন্দিরের একদম পিছন দিকে আছে পবিত্র গৌরকুণ্ড। মহাপ্রভুর জন্মস্থান থেকে বেরিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এসে পড়লাম শ্রীবাস অঙ্গনে। এই জায়গার পৌরাণিক ও আধ্যাত্মিক মাহাত্ম্য অনেক। ইতিহাস বলছে আজ থেকে প্রায় 500 বছর আগে অর্থাৎ 1500 খ্রিস্টাব্দে এই জায়গায় শ্রীবাস ঠাকুর বা শ্রীবাস পণ্ডিতের বাস ছিল। বৈষ্ণবীদের মতে তিনি ছিলেন নারদ মুনির অবতার। সেই সময় চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ সহ বাকি 9টা দ্বীপ ঘুরে নাম সংকীর্তন করতেন, কিন্তু মুসলিম শাসন শুরু হওয়ায় বৈষ্ণব পণ্ডিত ও চৈতন্য মহাপ্রভুর ওপর যথেষ্ট অত্যাচার হতো। তাই চৈতন্যদেব তার সঙ্গী সাথীদের নিয়ে এই শ্রীবাস অঙ্গনে সারা রাত জুড়ে নাম সংকীর্তন করতেন। এই জায়গাকে খোল ভাঙার ডাঙাও বলে, কারণ সেই সময় এলাকার মুসলিম শাসক চাঁদ কাজীর নির্দেশে এই নাম সংকীর্তন বন্ধ করার জন্য বৈষ্ণবীদের মৃদঙ্গ বা খোল ভেঙে ফেলা হয়েছিল এবং এই নাম সংকীর্তন বন্ধের ওপর আইন জারি করা হয়েছিল। বলা ভালো এই শ্রীবাস অঙ্গন ছিল চৈতন্য মহাপ্রভুর আইন অমান্য আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। তারপর অনেক ঝড়ঝাপটা গেছে, অনেক আন্দোলন হয়েছে এবং এই চাঁদ কাজীও একসময় মহাপ্রভুর কাছে হার স্বীকার করে তার পরম ও একনিষ্ঠ ভক্ত হয়ে উঠেছিলেন। এই শ্রীবাস অঙ্গনে এলে সেই ভাঙা মৃদঙ্গ এখনো দেখা যায়।
শিবাসঙ্গনের পাশে আছে বিভিন্ন বৈষ্ণব পণ্ডিত ও সন্ন্যাসীদের সমাধি মন্দির। শিবাসঙ্গনের পিছন দিকে আছে অদ্বৈত ভবন ও গৌর গদাধরের মন্দির। এই অদ্বৈত আচার্য ছিলেন একজন বৈষ্ণব পণ্ডিত ও চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত। শিবাসঙ্গনে রাতের বেলায় সমবেত নাম সংকীর্তনে তার বিশেষ ভূমিকা ছিল। গদাধর পণ্ডিত ছিলেন চৈতন্য মহাপ্রভুর বাল্যকালের বন্ধু এবং কৃষ্ণ নাম সংকীর্তনের এক যুগল বন্দী। গৌর অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুকে কৃষ্ণের অবতার আর গদাধর পণ্ডিতকে রাধারানীর অবতার বলে মনে করা হয়, তাই দুয়ে মিলে তৈরি হয়েছে এই গৌর গদাধরের মন্দির। আমাদের এবারের গন্তব্য চাঁদকাজির সমাধিস্থল। যে চাঁদকাজির কথা তোমাদের একটু আগেই শোনালাম শিবাসঙ্গন ঘুরে দেখার সময়। চাঁদকাজির ভালো নাম মৌলানা সিরাজ উদ্দিন। পঞ্চদশ শতকে যখন নদিয়া জেলায় মুসলিম শাসন চলছে, সেই সময় নবাব আলাউদ্দিন হুসেন শাহের অধীনে নবদ্বীপের চিফ ম্যাজিস্ট্রেট ও মুসলিম প্রশাসক ছিলেন এই চাঁদকাজি। তো চলো এই চাঁদকাজির পৌরাণিক ইতিহাসটাও তোমাদের একবার শোনাই। এসে উপস্থিত হয়েছেন চাঁদকাজির সমাধিস্থানে। লেখা রয়েছে সমাধি দিয়েছিলেন কে? মহাপ্রভু নিজে। তো চাঁদকাজি নাম শুনে বুঝতে পারছেন তিনি মুসলিম ছিলেন। তাহলে মহাপ্রভু কেন ওই ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন? তার উত্তরে বলেছেন চাঁদকাজি মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন, তাই মহাপ্রভু চাঁদকাজিকে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন। তো চাঁদকাজি কে ছিলেন? ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছে চাঁদকাজি ছিলেন দাপর যুগে মথুরার রাজা কংস মহারাজ। সেই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে। তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসুর, বকাসুর, তৃণাবর্ত, পুতনা এই সমস্ত অসুরদের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল। কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার, তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি। তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন, সম্পর্কে তুমি তো আমার মামা হও, তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে। তাই পরবর্তী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে, অর্থাৎ মুসলিম পরিবারে জন্ম নেবে। সেই দাপর যুগের কংস মহারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদকাজি হিসাবে জন্ম পেলেন। এই সেই গোলক চাপা গাছ, যার বয়স গতকাল দোল পূর্ণিমা হয়ে গেল, 526 বছরে পড়ল। এই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত কাহিনী। জয় মহাপ্রভু কি জয়। চলো এবার যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্য চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। তবে মাসির বাড়ি ঘোরার আগে আমরা যাব রাম সীতার মন্দিরে। এই মাসির বাড়ির পাশ দিয়ে একটা সরু পিচ বাঁধানো রাস্তা চলে গেছে, এরই শেষ প্রান্তে মন্দিরটা। তবে যাওয়ার রাস্তাটা কি অসাধারণ সুন্দর, তাই না? দুদিকে বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত আর তার মাঝখান দিয়ে এই রাস্তা। এসে পড়লাম মন্দিরের সামনে। এই জায়গাটাকে অনেকে ঠাকুর মুরারি গুপ্তের বাগান বাড়িও বলে। ভেতরে রয়েছে বিশাল বড় আম বাগান, আর আম বাগান পেরোলেই মূল মন্দির। মন্দিরের দেওয়াল জুড়ে খোদাই করা রয়েছে গোটা রামায়ণের গল্প, আর মন্দিরের ঠিক মাঝখানে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমানের মন্দির। মন্দির চত্বরে রয়েছে কেনাকাটার জন্য এরকম ছোট দোকানও। রাম সীতা মন্দির ঘুরে চলে এলাম চৈতন্য মঠে, যা কিনা চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি নামে পরিচিত। চৈতন্য মহাপ্রভুর মেশো ছিলেন চন্দ্রশেখর আচার্য ও মাসি ছিলেন সর্বজয়া, এবং এই জায়গাতেই একসময় তাদের বসবাস ছিল। এই জায়গাকে চন্দ্রশেখর ভবনও বলে। 1918 সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এই জায়গায় তৈরি করেছিলেন প্রথম চৈতন্য মঠ,
আর মাসি মেশোর বাসস্থানকে ভজন কুঠির। বিশালাকার এই জায়গায় ঘুরে দেখার অনেক কিছু আছে। ভিতরে ঢুকলে প্রথমেই আছে এই চৈতন্য মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি মন্দির। এই সমাধি মন্দিরের ঠিক পিছনেই রয়েছে পবিত্র শ্যামকুণ্ড। এবার যাওয়া যাক আর একটু ভেতরে, যেখানে আছে বেশ বড় আর সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো বাগান। আর বাগানের ঠিক অপর প্রান্তে রয়েছে সুন্দর এক মন্দির। এই মন্দিরে ঢোকার মুখে রয়েছে বিভিন্ন পুজো সামগ্রীর দোকান। 1926 সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন। এই মন্দিরটির বৈশিষ্ট্য হলো মন্দিরটি চূড়োয় 29টি গম্বুজ ও 5টি অংশে বিভক্ত রয়েছে। এর মধ্যে 4টি অংশ 4 বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যকে স্মরণ করে বানানো হয়েছে, যেমন শ্রী মাধবাচার্য, শ্রী রামানুচার্য, বিষ্ণু স্বামী ও শ্রী নিম্বারকাচার্য। আর মাঝের অংশে রয়েছে রাধাকৃষ্ণ ও শ্রী শ্রী গান্ধর্বিকা গিরিধারীর মূর্তি। এছাড়া গোটা মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। এই মন্দির দর্শন করে বেরোলেই রয়েছে আরো কয়েকটা দর্শনীয় স্থান। তার মধ্যে আছে গৌর কিশোর দাস বাবাজির সমাধি মন্দির, যিনি ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর দীক্ষাগুরু ও চৈতন্য মঠের অন্যতম কাণ্ডারী। আছে বৈষ্ণব সম্প্রদায়ের আর এক বড় সাধক ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। এরপর আছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভজন কুঠির। এই জায়গাটাতেই ছিল একসময় মহাপ্রভুর মাসি আর মেশোর বাসস্থান, যার কথা তোমাদের প্রথমেই বলেছিলাম। এছাড়া আছে পবিত্র রাধাকুণ্ড, আর আছে গিরি গোবর্ধন। চৈতন্য মহাপ্রভু তার এই মাসির বাড়িকে রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র অর্থাৎ মায়াপুরের বৃন্দাবন করে তুলেছিলেন। তাই পরবর্তীতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী এই জায়গার নাম দেন ব্রজপত্তন। আর সবশেষে আছে চৈতন্য লীলা প্রদর্শনী, যেখানে চৈতন্য মহাপ্রভুর জীবনী ও বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে। এই বিশাল মন্দির চত্বর ভালোভাবে ঘুরতে সময় লাগলো অনেকক্ষণ। তো এবার যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্য জগন্নাথ মন্দিরে। এই জগন্নাথ মন্দির অন্তর্দ্বীপ বা আজকের মায়াপুরের থেকে 5 কিলোমিটার দূরে অন্য আরেকটি দ্বীপ সীমান্ত দ্বীপে অবস্থিত। মন্দিরে ঢুকতেই দেখতে পেলাম মন্দির চত্বর খুব সুন্দর করে সাজানোর কাজ চলছে, হয়তো কোনো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মূল মন্দিরের দরজা এখন বন্ধ, কারণ ঠাকুরকে ভোগ নিবেদন চলছে। তবে আধ ঘন্টা পরে অবশ্যই ভগবানের দর্শন পাওয়া যাবে। ততক্ষণ চলো বাকি মন্দির চত্বরটা একটু ঘুরে দেখা যাক। এই জগন্নাথ মন্দিরটি এখন ইসকনের তত্ত্বাবধানেই চলে। 1978 সালে গৌর পূর্ণিমার দিন ইসকন এই নতুন জগন্নাথ মন্দিরটি তৈরি করে। তবে এই মন্দিরের জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর বিগ্রহ কিন্তু 500 বছর পুরনো, সেই চৈতন্য মহাপ্রভুর সময়। সেই সময় জগদীশ গাঙ্গুলি নামে এক ভক্ত জগন্নাথ দেবের স্বপ্নাদেশে সূত্রধর বলে আরেক ভক্তকে দিয়ে এই মূর্তি তৈরি করিয়েছিলেন। সে এক বিশাল ইতিহাস। তবে আমি এই ইতিহাসের গুগল লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা পড়ে নিও। জগন্নাথ মন্দিরের পিছন দিকে আছে একটা শিব মন্দির।
এছাড়া আছে জগন্নাথ দেবের স্নান বেদী, অর্থাৎ স্নান যাত্রার সময় এখানেই তিন ঠাকুরের স্নান উৎসব পালন হয়। এরপর আছে সীমান্তিনী কুণ্ড, আর এই কুণ্ডের অপর পারে রয়েছে সীমান্তিনী দেবীর মন্দির। আচ্ছা, তো কে এই সীমান্তিনী দেবী? হিন্দু পুরাণ মতে সীমান্তিনী দেবী পার্বতীর একটি রূপ। শোনা যায় সত্যযুগে ভগবান শিব যখন চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভের জন্য কঠোর তপস্যা করছিলেন, তখন মাতা পার্বতীও তা দেখে মহাপ্রভুর দর্শন করার জন্য ব্যাকুল হয়ে পড়েন। তখন ভগবান শিবের নির্দেশে মাতা পার্বতী নবদ্বীপ সংলগ্ন এক দ্বীপে এসে মহাপ্রভুর কঠোর তপস্যা শুরু করেন এবং এক সময় মহাপ্রভুর স্বর্ণবেশ তিনি দর্শন করেন। মহাপ্রভুর আশীর্বাদ স্বরূপ তার চরণধূলি মাতা পার্বতী তার সিঁথির সীমানায় স্থাপন করেন। তখন থেকেই পার্বতীর আরেক নাম হয় সীমান্তিনী এবং পরবর্তীকালে নবদ্বীপ সংলগ্ন 9টি দ্বীপের একটি দ্বীপ হয় এই সীমান্ত দ্বীপ। এই মন্দিরের ঠিক পাশে আছে কৃষ্ণ নাম জপ করার জায়গা। এখানে 108টা ছোট ছোট জায়গা করা আছে। মানুষ যার উপর দিয়ে 108 বার হাঁটবে আর হরে কৃষ্ণ মন্ত্র জপ করবে। মন্দির চত্বর ঘুরে আবার চলে এলাম মূল মন্দিরে। আস্তে আস্তে মন্দিরের পর্দা সরে গেল আর দর্শন পেলাম জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবীর অসাধারণ এক রূপ। আর তারই সাথে দর্শন পেলাম ভগবানকে নিবেদন করা ভোগ প্রসাদেরও। এখানেও কিন্তু পুরীর মতোই 56 ভোগ নিবেদন করা হয় ভগবানকে। চলো এবার যাওয়া যাক আমাদের মায়াপুর ভ্রমণের শেষ টুরিস্ট স্পট বল্লাল ঢিপির উদ্দেশ্যে। গেটের সামনে আসতেই আমার উত্তেজনার পারদটা হঠাৎ করে কেমন বেড়ে গেল। এই সেই বল্লাল ঢিপি যেখানে একসময় একটা আস্ত রাজপ্রাসাদ ছিল। প্রাচীন বাংলার রাজধানী গড়ে তুলেছিল যে সেন রাজবংশ, তাদেরই বংশধর বল্লাল সেনের তৈরি করা রাজপ্রাসাদ আর রাজত্ব আজ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই ধ্বংসাবশেষের কারণ শুধুমাত্র মুসলিম শাসনের অত্যাচার নয়, গঙ্গার ভাঙনও একটা বিশাল বড় কারণ। 1980 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই জায়গার খনন কার্য চালায়। তারা জানায় এই জায়গার টোটাল আয়তন 1300 বর্গ ফুট আর এই ঢিবির উচ্চতা 30 ফুট। এই পুরো ঢিবিটাই ইট আর পোড়া মাটি দিয়ে তৈরি করা। প্রত্নতত্ত্ববিদরা বহু জিনিস এখান থেকে উদ্ধার করেছিলেন, যেমন স্টাকোর তৈরি বিভিন্ন মূর্তি, পোড়ামাটির তৈরি মানুষ ও পশুর মূর্তি, তামার বিভিন্ন পাত্র ও আরো অনেক কিছু। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কুমিরের এই পাথরের ভাস্কর্যটি এখনো চোখে পড়বে। এই পুরো জায়গা ঘুরতে ঘুরতে আমি কোথাও যেন সেই দ্বাদশ শতকের সেন রাজবংশের সময় হারিয়ে গেছিলাম। চোখের সামনে যেন দেখতে পাচ্ছিলাম বল্লাল সেনের তৈরি বিশালাকার সেই রাজপ্রাসাদ আর তার রাজত্ব। এভাবেই সময়ের সাথে সাথে কালের নিয়মে কত বাঙালি রাজাদের রাজত্ব আর রাজপ্রাসাদ হারিয়ে গেছে, পড়ে আছে শুধু ধ্বংসাবশেষটুকু। আধ্যাত্মিক, পৌরাণিক ও ঐতিহাসিক জায়গাদের বিদায় জানিয়ে এবার বাড়ি ফেরার পালা। মায়াপুর ভ্রমণের গল্প তবে এ পর্যন্তই। 2 দিন নবদ্বীপ আর মায়াপুর এক কথায় দারুণ কাটালাম। আমার মতো করে তোমরাও 2 দিন 2 জায়গায় ঘুরে দেখো, আর যা যা টুরিস্ট স্পট আছে সেগুলোও ঘুরে দেখতে ভুলো না। নবদ্বীপ ভ্রমণের ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো বেড়ানোর গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই অপেক্ষায় থেকো।